আসসালামু আলাইকুম, মোহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। একই সাথে শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে আজ এই আদেশ দেন। এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি শেষে আসামি পক্ষের অতিরিক্ত যুক্তি এবং সংযোজনের অনুমতি দিয়ে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আসামিকে পুনরায় আপিলের অনুমতি দেওয়া হলো। এর আগে শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও এখানে আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি। তাহলে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে হয়? এখানে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধিও মানা হয়নি। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, আপিল বিভাগের আদেশ সম্পর্কে কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। আপনি এই মুহূর্তে কিছুক্ষণ আগে যেটি জানালেন যে এই প্রথমবারের মতো আসলে কোনো রিভিউ আপিল থেকে রিভিউ আবেদন থেকে আবারও পুনরায় আপিল করার যে সুযোগটি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দেওয়া হলো সেটি কিছুক্ষণ আগেই জানানো হয়েছে। এবং এই জামায়াত নেতার যে রায়, রিভিউ আপিলের রায়কে ঘিরে কিন্তু আদালত চত্বরে জামায়াতে ইসলামের নেতাকর্মী এবং তাদের সমর্থকদের বেশ একটা উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আদালত থেকে যেই আদেশটি এসেছে সেটির বিষয়ে আসলে আইনজীবীরা কথা বলবেন, সেই জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে এবং আইনজীবীরা কথা বলার জন্য এর মধ্যে এসেছেন। সাংবাদিকরা অপেক্ষা করছেন। আইনজীবীরা কথা বললে আমরা পরিপূর্ণভাবে জানাতে পারবো। যদি তার আগে যদি আমি বলে রাখি যে জামায়াত নেতা এটিএম আজহারের কিন্তু গত ২৩শে জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদন শুনানির পিছিয়ে ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছিল আপিল বিভাগ থেকে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। এবং যদি বলি ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিল আপিল বিভাগ। এবং তারপরে কিন্তু তার আগে কিন্তু ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো সব মিলিয়ে এখন আদালতের যে আদেশটি আসলো, তিনি আবারও আপিলের সুযোগ পাচ্ছেন এবং সেই সুযোগটি কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখতে পেলাম যে আদালত থেকে রিভিউ আবেদনের শুনানি থেকে আবারও পুনরায় আপিল করার যে সুযোগটি, সেই সুযোগটি পেয়েছেন তিনি। এবং নিশ্চয়ই তার পক্ষে আইনজীবীরা সেই আপিল করবেন। তো আমরা এখন অপেক্ষা করছি যে শুনানিতে আরও কি হয়েছে বিস্তারিত সেটি জানার জন্য আইনজীবীরা আসবেন, আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন। শাওন, জানছিলাম এটিএম আজহারুল ইসলামের রিভিউর খবর। এদিকে ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা তার বাড়িধারাস্থ ডিওএইচএস এর বাসা থেকে বের হয়ে বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং মোড়ে স্থাপিত পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট, তল্লাশি চৌকির কার্যক্রমও ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে নিরাপত্তা অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর সদস্যরা। গতরাত ১১টা থেকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে এই নিরাপত্তা অভিযান শুরু করা হয়। সেনাবাহিনী জানায়, জনগণের জানমালের নিরাপত্তা সহ মহাসড়ক নিরাপদ রাখতেই এই অভিযানে চেকপোস্ট বসিয়ে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। যানবাহনের বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেটিও চেক করা হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৈয়ব, আমরা যতটুকু জানতে পেরেছি যে অধিকাংশ শিক্ষার্থী ইতিমধ্যে হল ছেড়েছেন, তো আপনি আমাদের আসলে সর্বশেষ পরিস্থিতিটা জানাবেন। জি শাওন, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন যে অধিকাংশ শিক্ষার্থী চলে গেছে। আমি কিন্তু রয়েছি কুয়েটের যে শেরে বাংলা আবাসিক হলের সামনে। আমি একটু আগে এর ভিতরে গিয়েছিলাম, যে দেখেছি খুব কম সংখ্যক ছাত্র, 10 থেকে 15 জন ছাত্ররা শিক্ষার্থীরা আছে, আর অন্যরা সবাই চলে গেছে। আমরা এখান থেকে ওই সকাল থেকে অবস্থান করে যেটা দেখতে পেরেছি, অনেক শিক্ষার্থীর অভিভাবকরা এসে শিক্ষার্থীদের নিয়ে গেছে। আর এখানে একমাত্র ছাত্রী হলের খুবই কম সংখ্যক ছাত্রীরা এখানে আছেন। আর এখানকার ওই রেজিস্ট্রার আমাকে জানিয়েছেন যে 7টি হলে মোট 3500 জন শিক্ষার্থী থাকলেও এখন তাদের হিসাবে তারা যেটা বলেছেন যে 150 শিক্ষার্থী রয়েছে এবং তাদের আছে কোনো কর্মসূচি নাই। এবং যারা একটু আগে এখান থেকে চলে গেছেন তারা আমাদেরকে বলেছেন যে তারা হল ত্যাগ করলো, তাদের যে 6 দফার দাবিতে তারা এখনো আছেন। এবং ওরা তারা আরেকটা কথা বলেছেন, যেহেতু 2 তারিখ থেকে রমজানের ছুটিতে, সেই জন্যই তারা তাদের আপাতত কোনো কর্মসূচি তারা নতুন করে ওই ঘোষণা করছেন না। আর এখানে কুয়েটের ক্যাম্পাসে শুনশান ওই নিরাপত্তা বিরাজ করছে। ক্যাম্পাসের ভিতরে কোনো পুলিশ নেই। ক্যাম্পাসের যে প্রধান ফটকের ওই বাইরে ওই পুলিশের অবস্থান রয়েছে, তারা বেশ ওই জোরালো অবস্থান রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাসের সর্বশেষ খবর। জি শাওন। জানছিলাম কুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের খবর। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব ভোগ্য পণ্যে বিপুল পরিমাণে আমদানি হচ্ছে। কিছু ক্ষেত্রে চাহিদার চেয়েও কোনো কোনো পণ্য বেশি আসছে বলে জানান সংশ্লিষ্টরা। ফলে দাম কমার পাশাপাশি ভোক্তারা স্বস্তিতে থাকবেন বলে আশা ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব পণ্যের বেশিরভাগ আমদানি হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। আমদানি সংশ্লিষ্টরা জানান, রমজানের 2 মাস আগে থেকে বাড়তি ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজের মতো পণ্যগুলো আসতে শুরু করে, যা চলে পুরো রমজান মাস জুড়ে। এই বছর এসব পণ্যে শুল্ক ছাড় সহ আমদানিকারকের সংখ্যা বাড়ায় আগের বছরের তুলনায় প্রায় সব পণ্যই পর্যাপ্ত পরিমাণে আসছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের রমজান উপলক্ষে সামনে যে আমাদের আমদানির যে ধারাবাহিকতা সেটা স্বাভাবিক আছে, এবং আমাদের আমদানির যে পারমিশন আমাদের গভর্নমেন্ট থেকে, আমাদের অথরিটি থেকে, সেটা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে। ছোলা সাধারণত অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, ইউক্রেন এই সমস্ত দেশ থেকে পণ্যগুলো আসে এবং আমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছি এবং পরীক্ষা নিরীক্ষা করে এটা গুণগত মান আমরা নিশ্চিত হয়েই কিন্তু আমরা এই ছাড়পত্র ইস্যু করছি। এদিকে দেশে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা যায় রোজায় চাহিদা বেশি এমন পণ্যের মজুদ সন্তোষজনক। রমজানের 1 মাসে খেজুরের চাহিদা 60,000 মেট্রিক টন এবং ডাল ও ছোলার চাহিদা 1 লাখ টন করে। পর্যাপ্ত পরিমাণে আমদানি অব্যাহত থাকায় ইতোমধ্যেই এসব পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। 1 মাস আগে আপনার 120 টাকা 18 টাকা বিক্রি হয়েছে, সেই ছোলা এখন বিক্রি হচ্ছে আপনার 101 টাকায়। 1 মাসের তুলনায় কেজিতে 20 টাকা করে কমেছে। এসব বাড়ার কারণে আপনার মালের দাম কমে যাচ্ছে। আমরা যে গত বছর খেজুর 10 কেজির খেজুর আমরা 2500 টাকায় বিক্রি করেছি, এবছর সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায় বিক্রি হচ্ছে। 5000 টাকার যে খেজুর আমরা বিক্রি করেছি কার্টন, সেটি এখন বিক্রি হচ্ছে 4000 টাকায়। সব মিলিয়ে আমাদের আমদানি গত বছরের তুলনায় অনেকাংশে বেড়েছে। রমজানকে সামনে রেখে চলমান পণ্য আমদানি যাতে ব্যাহত না হয় এবং খুচরা ব্যবসায়ীরা যেন অযৌক্তিক দাম বাড়াতে না পারে, সেদিকে সরকারের নজর রাখার আহ্বান ভোক্তা সাধারণের। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী থাকাকালে ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্জারামপুরে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ABM তাজুল ইসলাম। এলাকায় টেন্ডার, চাঁদাবাজি, খুন, সরকারি জমি, বিল দখল সবকিছুই করেছেন নীরবে।
ক্ষমতার দাপটে কেউ কিছু বলার সাহস করেনি। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সপরিবারে আত্মগোপনে গেলেও শেষ রক্ষা হয়নি তার। রাজধানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। তাজ বাহিনী এই কুরের বিল সহ প্রায় ১,৫০০ বিঘা জমি তারা জবরদখল করে রাখছে। সাদা সিধা চেহারার মধ্যে লুকিয়েছিল ভয়ঙ্কর রূপ। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হওয়ার পর অনেকটা বেপরোয়া হয়ে ওঠেন তাজুল ইসলাম। শেখ হাসিনা ছাড়া কাউকে মানতেন না তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হয়ে মুক্তিযোদ্ধাদেরও ছাড় দেননি তিনি। আধিপত্য ধরে রাখতে গড়ে তুলেছেন তাজ বাহিনী। তাদের কাজ ছিল ভয়ভীতি দেখিয়ে নিরীহ মানুষের জমি দখল, টেন্ডার, চাঁদাবাজি, মামলা বাণিজ্য। বিরোধী মত দমনে কঠোর ছিলেন স্বৈরাচারের দোসর তাজুল ইসলাম। দলীয় পদ পদবি সহ সকল কাজের নিয়ন্ত্রণ ছিল তাজুল ইসলামের ভাগ্নে জনি চেয়ারম্যান ও ভাতিজা তুষারের উপর। তার সাহেবের নির্দেশে শত শত গানি আর ভাতিজা বাগনাহারা দখল করছে। আমরা এই মানুষের দখলগুলি ছুড়াইতে চাই। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ছাত্রদল কর্মী নয়ন হত্যার ঘটনায় পুলিশ তাকে গত বছরের আগস্ট মাসে ঢাকা থেকে গ্রেপ্তার করে। বাঞ্ছারামপুরে এমন কোনো সেক্টর নাই, সরকারি বেসরকারি, বালুমহল, জলমহল, সকল অফিস আদালতে একটা নির্ভরযোগ্য পরিস্থিতি সৃষ্টি করেছেন, টেন্ডারবাজি করেছেন। ক্যাপ্টেন তাজুল ইসলামের দখলকৃত জমি উদ্ধারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যে তালিকাটা করছি সেখানে কিন্তু সর্বস্তরে যে অবৈধ দখলদার আছে তাদের যে অবৈধ জায়গাগুলো তাদের দখলে আছে সেই আমাদের তালিকার মধ্যে কিন্তু চলে আসবে। তালিকায় চলে আসলে আমরা সাধারণত যেটা করি, আমরা অবৈধ দখল থেকে আমাদের যে সরকারি খাস জমিগুলো আছে সেগুলো উদ্ধার করি। তাজুল ইসলামের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের জনগণ। এনটিভি নিউজ ডেস্ক। নারী ফুটবলের খবর। ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রায় নতুন এক বাংলাদেশ মাঠে নামার অপেক্ষায়। প্রথম ম্যাচে কোচ পিটার বাটলারকে অধিনায়ক সাবিনা সহ অভিজ্ঞ ১৮ জনকে ছাড়া লড়াইয়ে নামতে হচ্ছে। বাংলাদেশ সময় রাত ৯:৩০ শুরু হবে খেলা। আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে এর আগে খেলেছে দল দুটি, তবে সিনিয়র পর্যায়ে প্রথম মুখোমুখি হচ্ছে তারা। টানা দুটি সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ১৮ জন ফুটবলার এবারের দলে নেই। সাবিনা সহ বিদ্রোহী নারী ফুটবলারদের সবাই ছুটি নিয়ে ক্যাম্প ছেড়েছেন। সর্বশেষ সাফের দল থেকে ৮ জন আছেন ২৩ সদস্যের নতুন দলে। এই ৮ জনের মধ্যে সাফের একাদশে খেলেছেন শুধু আফিয়াদা খন্দকার, নতুন অধিনায়কও তিনি। বাকি ১৫ জনই অনূর্ধ্ব ২০ দলের, যাদের মধ্যে ৯ ফুটবলার একেবারেই নতুন। আন্তর্জাতিক অঙ্গনে তাদের কোনো অভিজ্ঞতা নেই। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ২টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।